প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের কি ধরনের দাঁতের সমস্যা হতে পারে এবং কিভাবে তার প্রতিকার করা যায়। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন আমরা পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার সৈয়দ আহসান রতন 1957 সালের জুলাইয়ে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস এবং নর্থ সাউথ থেকে এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি রতনস ডেন্টালের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। স্যার, ডায়াবেটিক রোগী যারা আছেন আমরা জানি তাদের অনেক ধরনের সমস্যা হতে পারে যদি নিয়ন্ত্রণে না রাখেন। দাঁতের ক্ষেত্রে সাধারণত কি সমস্যা হতে পারে সেটি যদি আমাদের শুরুতে একটু বলেন। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ প্রশ্ন ডায়াবেটিস রোগীদের জন্য। তার কারণ ডায়াবেটিস রোগীদের তারা চিন্তা করে না যে ইনফেকশান, সমস্ত ইনফেকশানটা মুখ থেকে স্প্রেড হতে পারে। কারণ মুখে প্রথমে তার ইনফেকশনটা স্টার্ট হয়। হ্যাঁ, কোনো ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস আসলে দেখা যায় যে এখন প্রতি 5 জন লোকের মধ্যে 2 জন লোকেরই ডায়াবেটিস আছে। তো রোগীর সংখ্যা কম না, আমরা সবাই সাফার করছি। যদিও এটা একটা ডিজিজ, নট এ ডিজিজ, বাট ডায়াবেটিসের কারণে শরীরের মধ্যে অনেক ধরনের ডিজিজ মুখ থেকে স্টার্ট করে আমাদের এমন কোনো অর্গান নাই যেখানে কি বলে ডায়াবেটিস আক্রান্ত হয় না। কারণ কিডনি বলেন, চোখ বলেন, লিভার বলেন, তারপরে আদার্স অর্গানগুলো আক্রান্ত হয়। এখন প্রথমে আমাদের কি হয়, ডেন্টালের প্রবলেম যেটা হয় সেটা হলো দেখা যায় তার প্রথমে ডেন্টাল ক্যারিজ ডেভেলপ করে, মুখের মধ্যে পোকা লাগা যেটা বাংলায় বলে ক্ষয়রোগ, সেটা হয়। তারপরে কি হয়, তার পেরিওডন্টাল প্রবলেম হয়, মাড়ি এবং তার গামে এই মাড়ি এবং দাঁতের যে সংযোগ সেখানে তার প্রবলেমটা হয়। তারপরে কি হয়, তার মুখের মধ্যে স্যালাইভা সিক্রেশনটা কমে যায়। মুখে স্যালাইভা সিক্রেশন কমে গেলে কি হয় এগুলা বলছি। এরপরে হয় তার কি কার্ডিয়াক প্রবলেম হয়, কারণ মুখ থেকে এতটুকু অংশের মধ্যে আমাদের কোনো সেরকম ভাল্ব নেই যে ডাইরেক্ট আমাদের ইনফেকশনটা স্প্রেড করে যেতে পারে, চলে আসে। এইসব দাঁতের ইনফেকশন থেকে যে সেটি হার্টে চলে আসতে পারে এটি কিন্তু অনেকেই বুঝে না। সেই জন্য বললাম অনেক কিছুই রুগীরা বুঝে না, মনে করে যে না ডায়াবেটিস হয়েছে কি, তো আমার তো মুখ সম্বন্ধে তার অতটা আইডিয়া নাই। কিন্তু আসলে আক্রান্ত স্টার্ট হয় তার মুখ থেকে এবং প্রথমে তার দাঁতগুলো নড়ে যায়, হ্যাঁ, দাঁতগুলো তখন পড়তে থাকে। এগুলো হলো পেরিওডন্টাল প্রবলেম। অনেক ক্ষেত্রে কিন্তু দেখি আমরা যে ডায়াবেটিস যার আছে তিনি নিজেও জানেন না যে তিনি ডায়াবেটিক রোগী। হয়তো দাঁতের বা ডেন্টিস্টের কাছে আসলো বা দাঁতের সমস্যা নিয়ে আসলো যে দাঁতটা লুজ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা যারা আছেন তখন আমরা চিন্তা করি যে তার কি কারণে এই প্রবলেমটা হতে পারে। যদি মানে লুজ টুথের একটা কারণ হচ্ছে ডায়াবেটিস। আচ্ছা, তখন সুগার টেস্ট করে দেখা গেল, আমার 3-4 দিন আগের এক রুগী, তার সে জানেই না যে ডায়াবেটিস, তার ওই ধরনের প্রবলেম হয়েছে। সুগার টেস্ট করতে দিয়েছে, সুগার লেভেল 24। সে এখন হাসপাতালে ভর্তি। তো এখন কথা হলো যে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তাকে বলতে হবে যে তার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস চিহ্নিত রোগী, তাকে বলতে হবে যে আমার ডায়াবেটিস আছে। আর যাদের ডায়াবেটিস নাই সেগুলা প্রশ্নের মধ্যে দিয়ে আমাদের চলে আসে যে তার ডায়াবেটিস আছে, মানে দায়িত্বটা কিছুটা ডেন্টাল সার্জনের উপর চলে আসে। তখন তার প্রিকশন হয়ে যায় অন্যরকম, নর্মাল রোগীর মতো প্রিকশন না। আচ্ছা, তার মানে একজন সাধারণ রোগীর থেকে ডায়াবেটিসে যারা আক্রান্ত আছেন বা ডায়াবেটিক রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতিটাও একটু ভ্যারি করে না? আচ্ছা, কি ধরনের না, তাদের সতর্কতা নিতে হয়, তাদের স্টেরিলাইজেশন সিস্টেমটা স্ট্রং থাকতে হয়, কারণ ইনফেকশনটা আমার খুব দ্রুত স্প্রেড করতে পারে। তো প্রপার তাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হয়। হ্যাঁ, কারণ আমাদের প্রিভেন্টিভ আমাদের দেশে তো কালচার করে ওইভাবে দেওয়া হয় না। আমরা আগেই প্রিভেন্ট করার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক কোর্স আমরা স্টার্ট করি। প্রপার অ্যান্টিবায়োটিক তাকে দিতে হবে। ইনস্ট্রুমেন্ট স্টেলাইজেশন থাকতে হবে, যে ডাক্তার ইউজ করবে তার ইনস্ট্রুমেন্টগুলো স্টেলাইজ আছে কি না, ডিসপোজেবল আছে কি না, তার হ্যান্ড গ্লোভস আছে কি না, সেই সব জিনিসগুলো তাকে প্রিকশনটা নিতে হবে এই ডায়াবেটিস রোগীর জন্য। এবং ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনার এভরি 3 months 6 monthsের মধ্যে আপনাকে ডেন্টাল সার্জনের শরণাপন্ন হতে হবে, ফার্দার তার দাঁতগুলো আর নষ্ট না হয়। আপনি যেটি বলছিলেন যে লুজ টুথ হওয়ার একটা সম্ভাবনা থাকে বা টেন্ডেন্সি থাকে, সেটি ক্ষেত্রে আপনারা কি ধরনের পরামর্শ দেন? না, আমরা পরামর্শ দিকে হচ্ছে কোত্থেকে, তার যখন মুখের মধ্যে তার জেরোস্টোমিয়া যেটা বললাম আমরা, যখন সালাইভা সিক্রেশনটা কমে যায়, শুকিয়ে যাচ্ছে, তো সালাইভা সিক্রেশনটা, সালাইভার কাজটা কি হলো, সেলফ ক্লিন করে।
সেলফ ক্লিন করে। যখন তার সেলফ ক্লিন হচ্ছে না, ভেতরটাকে পরিষ্কার রাখে, ময়েশ্চার রাখে, হ্যাঁ, ন্যাচারালি। তো যখন এই জিনিসটা হয় না, তখন খাদ্য কণাগুলো হয় কি দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকে থেকে যায়, তখন এই ডেন্টাল প্লাগের পরিমাণটা খুব বেশি বাড়ে, ব্যাকটেরিয়ার গ্রোথ, টক্সিন সিক্রেশন বেশি শুরু হয়ে যায়, তখন দাঁতগুলো ডিকে স্টার্ট হয়ে যায়, ক্ষয় শুরু হয়ে যায়। যখন দাঁতগুলো ক্ষয় স্টার্ট হয়ে গেল, তখন গামটা হয় কি, তখন যে খাওয়া খাদ্যকণাগুলো লেগেছিল, তখন খাদ্যকণাগুলো লেগে থাকার ফলে গামের ইনফ্লামেশন হয়, তখন টাচ করলে দেখা যায় যে ব্লিডিং হচ্ছে, তখন আস্তে আস্তে ওই বোনগুলো খেতে থাকে, যখন বোনগুলো খেতে থাকে তখন ওই দাঁতটা নড়তে থাকে। তো আমাদের মাইল্ড যদি মোবিলিটি থাকে আমরা দাঁত ফেলি না। আমাদের রতনস ডেন্টাল ক্লিনিকে আমরা প্রত্যেক শনিবারে ফ্রি চেক আপ দিই ডায়াবেটিস রোগীদের, তারা ইচ্ছা করলে আমাদের কাছে চেক আপ করে যেতে পারে। আর কথা হলো যে আমরা তাদের প্রিকশন হিসাবে আমরা বুঝিয়ে দিই যে আপনি এই কাজগুলো করবেন আর কি। যেটি বলছিলেন যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে আলাদা সতর্কতা বা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে তারপর আপনাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা শুরু করতে হয়। একটু জানতে চাইবো যে প্রথমে আপনাদের পরামর্শটা কি থাকে, যেহেতু একজন ডায়াবেটিক রোগী আপনাদের কাছে তখন আছে এবং তার যদি তখন সুগার লেভেল 23-24 থাকে, ওই সময়টাতে আসলে আপনারা কি চিকিৎসাটা শুরু করেন নাকি অন্য পরামর্শ দেন সাথে? না, আমরা প্রথম দিন যখন আমরা রোগী ডায়াবেটিস রোগী যদি চিহ্নিত রোগী যদি আসে, তাহলে আমরা থ্রো চেক আপ করে আমরা দেই যে তার বোনলেস কতটুকু হচ্ছে, অন্যান্য দাঁতগুলো এফেক্ট হচ্ছে কিনা। আমরা একটা অর্থোপেন্টোগ্রাফ, একটা এক্সরে বলে, বড় এক্সরে, ওই এক্সরেগুলো করে ডিটেক্ট করি যে তার কতটা দাঁত ইনভলভ অলরেডি হয়ে গেছে, এবং তাকে আমরা প্রপার ব্রাশিংয়ের টেকনিকটা শিখিয়ে দিই, এবং তার ওরাল হাইজিনটা মেনটেন করার জন্য তাকে আমরা ইনিশিয়ালি নর্মাল একটা সুপারফিশিয়াল একটা স্কেলিং আমরা করে দিই, যেন খাদ্যগুলো যেগুলো লেগে আছে। সেকেন্ড ফেজে গিয়ে আমরা তার তখন অ্যান্টিবায়োটিক দিয়ে দিই। আপনাদের পরামর্শটা থাকে সুগার লেভেলটা যাতে কমে, সুগার লেভেলটা মাস্ট তা কমাতেই হবে। সুগার লেভেলটা যদি সে ভালো রাখতে পারে তাহলে পেরিওডন্টাল মুখের কোনো সমস্যা তার হবে না। কিন্তু সুগার লেভেলটা ঠিক থাকে না বলেই তার স্যালিভারি গ্ল্যান্ড থেকে শুরু করে অন্যান্য সব জায়গায় যে প্রবলেমগুলো হয়, সিক্রেশন কমে যায়, স্যালিভারি গ্ল্যান্ডে টিউমার জাতীয় জিনিস দেখাতেই এইসব, তার পেন হয়, এইসব জিনিসগুলো তখন এই। আচ্ছা, কতদিন পর পর আপনারা আসতে বলেন? আমরা 6 মাস পর পর বলি ডায়াবেটিস রোগীদের 6 মাস পর পর চেক আপ করে, তাহলে হবে কি তার ওরাল হাইজিনটা তার ভালো থাকবে, তখন মনেই হবে না, নর্মাল রোগীর মতোই মনে হবে। যদি টুথ এক্সট্রাকশনের দরকার হয় বা অন্য কোনো চিকিৎসা তখন তার অ্যান্টিবায়োটিক দিয়ে সুগার লেভেলটা তো কমাতেই হবে। আমরা হাইয়েস্ট র্যান্ডম 10-এর উপরে যেতে চাই না আর কি। আচ্ছা, তার মানে প্রপার অ্যান্টিবায়োটিক দিয়ে তারপরে যদি এমার্জেন্সি দরকার হয়, আর রোগী যদি সেরকম পেন হয়, তাহলে আমরা করি কি ওই দাঁতটাকে আমরা রুট ক্যানাল করে তার পেনটা কমায় দেয়। আচ্ছা, ওই মুহূর্তে রুট ক্যানালটা কি সম্ভব শুরু করা? হ্যাঁ, রুট ক্যানালটা সম্ভব, কারণ রুট ক্যানাল কোনো সার্জারি কোনো কাজ নাই। তাকে হাফ অ্যান আওয়ার আগে একটা অ্যান্টিবায়োটিক কোর্স স্টার্ট করলেই তার ব্লাড লেভেলে চলে আসে, সেহেতু ওই প্রবলেমটা হয় না আর কি, হিলিংয়ের প্রবলেমটা হয় না, ব্লিডিংয়ের রিস্কটা থাকে না, তার পেনটা তার কমে যায় আর কি। আর আমরা খুব ডিপ কিউরেট করে দিই, তাতে হয় কি তার ভিতরে যে ডেড সেলগুলো থাকে সেগুলো বেরিয়ে আসে, তখন তার পেনটা কমে যায়। হাইটটা কমাই দিতে হয় যেন ওটা দাঁতটাকে অপোজিট দাঁত টাচ না করে। কতদিন ধরে? সেটিও কি সাধারণ রোগীর না, সেটা একবার করলে সে রিলিফ পেয়ে যায়। আচ্ছা, তারপরে তার যে সুগার সে তখন সুগার লেভেলটাকে কমিয়ে নিয়ে এসে তখন ওই দাঁতটাকে ফেলে দেওয়া। আচ্ছা, অ্যাকিউট টাকা কেটে গেল তার, যদি ফেলার প্রয়োজন হয়। হ্যাঁ, যদি ফেলার প্রয়োজন হয়, তো ওইসব জিনিসগুলো তারপরে আমাদের ওই রুগীকে দেখার জন্য আমাদের প্রিকশনটা ওইভাবে নিতে হয় যে তার যে দাঁত ফেলে দেওয়া হয় তার ইনস্ট্রুমেন্টগুলো যেন প্রপার স্টেরিলাইজেশন থাকে, তারপরে হ্যান্ড গ্লোভস থাকে, যারা সাথে অ্যাসিস্ট করবে তাদের যে প্রপার হ্যান্ড গ্লোভস থাকে, কারণ ইনফেকশনটা খুব দ্রুত স্প্রেড করে। স্যার, একটু জানতে চাইবো, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যেটি ইতিমধ্যে আপনি কিছুটা আমাদের বলেছেন, যত্নের বিষয়টা আসলে কিভাবে, কি ধরনের যত্নশীল হতে হবে একজন ডায়াবেটিক রোগীকে, যাতে করে তার মুখের এবং দাঁতের সমস্যা যতখানি সম্ভব কমানো যায়। আমি সাধারণত রোগীদেরকে বলি যে সমস্ত ডায়াবেটিস রোগী, আমাদের দেশের পেস্টগুলো সবগুলো সুগার কন্টেনিং, তো পেস্ট ইউজ করতে বলি, না করি না, বাট আমি এই ধরনের রুগী যারা আছে তাদেরকে বলি যে রাত্রেবেলায় তারা একটা মাউথওয়াশ, এনি মাউথওয়াশ 2-1 ফোঁটা ব্রাশে নিয়ে ওইটা দিয়ে ব্রাশ করবে, কারণ টুথপেস্টটা হচ্ছে স্টিকি অ্যান্ড সুইট, এটা দাঁতের ফাঁকে ফাঁকে যদি লেগে যায় তাহলে ব্যাকটেরিয়ার মেন খাওয়ার হলো গিয়ে এই সুইট, তখন গ্রোথটা আরো বেশি বাড়ে, টক্সিসিকেশন বাড়ে, তখন ডিকে আরো বেশি হয়। মানে টুথপেস্টের পরিবর্তে মাউথওয়াশ, যে মাউথওয়াশ রাত্রেবেলা রোগীরা বেশিরভাগ এবং ব্রাশের সাথে সব লোকই দেখা যায় যে তারা রাত্রেবেলায় মাউথওয়াশ করেই ঘুমায়, তো মাউথওয়াশটা ওইভাবে না নিয়ে ব্রাশে নিয়ে ওইটা দিয়ে ব্রাশ করবে, তাহলে ওইটা ইটস অ্যাক্টস অ্যান্টিসেপটিক, ইটস অ্যাক্টস যে
টুথপেস্ট, ইটস অ্যাক্টস এজ এ আপনার মাউথ ওয়াশ। 3টা কাজ করবে তার, এবং সাথে তার ডায়াবেটিসটাও কন্ট্রোলে থাকবে, বাড়ার সম্ভাবনা থাকবে না। এটা ছেলে করে ফ্লসিং করবে খাওয়াটা, কারণ তখন দাঁতের গ্যাপগুলো বড় হয়ে যায়, ফ্লসিং করবে। তো আমি সেই রোগীদেরকে বলবো যে অন্তপক্ষে তার একটা অধিকার আছে যে আপনি যেখানে যাবেন, যে চেম্বারে যাবেন, হ্যাঁ, বিশেষ করে বিডিএস ডিগ্রি যাদের নাই, আমাদের সোসাইটির স্লোগানই হলো যে বিডিএস ডিগ্রি যারা তারা ডাক্তার না। আপনি যেখানে যান না কেন আপনি জিজ্ঞেস করে নেবেন যে আপনার ইনস্ট্রুমেন্ট প্রপারলি স্টেলাইজ আছে কিনা, এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ বা পাস করা ডাক্তারের কাছে যেতে হবে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। এনটিভির অগণিত দর্শকদেরকে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মুখ এবং দাঁতের যত্ন এবং চিকিৎসার ক্ষেত্রে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ। আশা করছি আপনাদের উপকারে আসবে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিনে। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো বাইসেপের একটা মুভমেন্ট, যে মুভমেন্টের কারণে আমরা যেটা বলি যে বাইসেপের যে টেনিস বল যে ইফেক্টটা হয়, মানে বাইসেপের ভিজিবিলিটি দেখলে মনে হবে যে একটা বলের মতো একটা রাউন্ড শেপ চলে আসে, ওই শেপটা আনার জন্য যে এক্সারসাইজটা সেটা আমরা দেখাবো। এর আগেও আমরা এই করেছিলাম, দেখিয়েছিলাম, সেটা দেখেছিলাম আমরা ডাম্বেলের মাধ্যমে। ডাম্বেলের মাধ্যমে যে জিনিসটা, যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি ডাম্বেলটা ইউজ করেন, আপনি যেহেতু এটা মানে ম্যাসিভনেস আনতে হবে, যেহেতু ডাম্বেলে বেশি ওয়েট নেওয়া যায় না, ম্যাসিভনেসটা ওই পরিমাণ আসে না। কিন্তু আপনি যদি বারবেলটা ইউজ করেন তাহলে আপনার ম্যাসিভনেসটা বেশি আছে। রিজনটা হচ্ছে এই, আপনি বারবেলের ডাম্বেলের চেয়ে বেশি ওয়েট হ্যান্ডেল করতে পারবেন। এখন দেখবেন যে কীভাবে এই এক্সারসাইজটা করতে হয়। ওকে, নর্মাল একটা ডাম্বেল নেবেন, খেয়াল করবেন যে আমরা যেটা আগে বলেছিলাম যে নি এবং এলবো সেম ইয়েতে রাখবেন, অ্যালাইনমেন্টে রাখবেন। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। যখন উপরে যাবে 2 সেকেন্ড কিন্তু পজ না করলে স্কুইজিংটা হবে না। গো ডাউন, ডাউনের সময় যতটুকু নিচে আপনি নামাতে পারেন, কারণ নামালে পরে জিনিসটা স্ট্রেচিং হবে। গো আপ, কারণ স্ট্রেচিং এবং কন্ট্রাকশন যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু আপনার মাসেল ডেভেলপমেন্ট ঠিক মতো হবে না। যদি শুধু কন্ট্রাকশন হয় তাহলে মাসেলটা ছোট হয়ে যাবে, আর যদি শুধু হয় মানে স্ট্রেচিং হয় তাহলে মাসেলটা বাড়বে, কিন্তু একটা লুজনেস ভাব থাকবে, টাইটনেস ভাবটা আসবে না। ওকে, গো ডাউন, গো আপ, গো ডাউন, গো আপ। ওকে, গোটা থাকুন। ওকে, খেয়াল করে দেখেন। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমরা যে কারণে এটাকে আমরা বেসিক মুভমেন্টের ভিতরে নিয়ে আসিনি, রিজনটা হচ্ছে এই, যখন আমরা বারবেলটা ইউজ করবেন তখন ওয়েটটা কিন্তু আপনাকে বেশি নিতে হবে। কিন্তু এখানে যে সমস্যাটা রয়ে যায় সেটা হচ্ছে, ওকে রাখো, সমস্যাটা হচ্ছে যখন করছিল তখন খেয়াল করে দেখবেন যে পিছনে এটা কিন্তু একটা স্ট্রেইন পড়ে, যেটা ডাম্বেলে পড়বে না। এই জন্য যারা অ্যাডভান্স ইয়েতে চলে গেছেন, আপনারা লেভেলে করছেন, তারা শুধুমাত্র ডাম্বেলের পরিবর্তে আপনারা বারবেল ইউজ করবেন। কিন্তু ইনিশিয়ালি কেউ কখনো ডাম্বেলটা আপনি করবেন না। এতে হবে কি আপনার বাইসেপ করতে গিয়ে, ডেভেলপ করতে গিয়ে আপনার যেটা হবে লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে, অথবা আপার ব্যাকে একটা ইনজুরি হবে। সুতরাং যদি আপনি টোটাল ফিটনেস না থাকে তাহলে কখনোই আপনি বারবেল নিয়ে করবেন না, আপনি ইয়েতে যাবেন না, সবসময় ডাম্বেল দিয়ে করবেন। কিন্তু ডাম্বেলতে করার সময় একটা সময় দেখা যায় যে ওই যে টেনিস বলের যে ইফেক্টটা এটা আসছে কিন্তু খুব ছোট অবস্থায় থাকে, তখন ওইটাকে ম্যাসিভনেস আনার জন্য যারা অলরেডি মানে এক্সপিরিয়েন্স যারা আছে, ওয়েট ট্রেনার আছে, তারা এই বারবেলটাকে যদি আপনারা ইনক্লুড করেন তাহলে আপনার বাইসেপের ডেফিনেশনটা খুব ভালোভাবে আসবে। দর্শক, টমেটো খুব উপাদেয় একটি খাবার। কি কি রয়েছে এর মধ্যে, কি কি ধরনের পুষ্টি গুণাগুণ রয়েছে, চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকে। টমেটো অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি সবজি। এটি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই কিন্তু খাওয়া যায়। টমেটোতে লাইকোপিন নামে একটি মেজর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। এটি বিভিন্ন ধরনের ক্যান্সার এবং হার্ট ডিজিজের মতো বিভিন্ন রোগ হওয়ার ক্ষেত্রে এর সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে ফেলে। টমেটো থেকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনস এবং মিনারেলস পেয়ে থাকি, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে এবং প্রচুর পরিমাণে টমেটোতে পটাশিয়াম রয়েছে। টমেটোতে সোডিয়ামের পরিমাণ অনেক কম থাকার কারণে যাদের হাইপারটেনশন রয়েছে, এই টমেটো খেলে তাদের ব্লাড প্রেশার কিছুটা হলেও কন্ট্রোলে থাকতে পারে। এছাড়াও টমেটোতে কোলেস্টেরলের পরিমাণ কম থাকার কারণে এটি কার্ডিওভাস্কুলার ডিজিজকে প্রিভেনশন করে থাকে। যাদের এলডিএল কোলেস্টেরল বেশি অথবা খারাপ কোলেস্টেরল যাদের অনেক বেশি, তারা কিন্তু চাইলে টমেটো খাওয়ার মাধ্যমেও তাদের এলডিএল কোলেস্টেরলকে কিছুটা হলেও কম করতে পারে। যারা গর্ভবতী মহিলা, তাদেরকে আমি বলবো তারা যেন প্রতিদিন অন্তত একটি করে ফ্রেশ টমেটো খায়, কারণ টমেটো থেকে তারা প্রচুর পরিমাণে ফোলেট
পেতে পারে। স্কিন হেলথের জন্য টমেটো কিন্তু খুব ভালো একটি খাবার, কেননা টমেটোর খোসা ত্বকের বিভিন্ন ধরনের প্রদাহ, ক্ষত ইত্যাদি সারতে সহায়তা করে এবং পতঙ্গবাহিত বিভিন্ন ধরনের রোগের বিরুদ্ধে এই টমেটোর খোসা কাজ করে থাকে। টমেটোর আরেকটি বিশেষ গুণ হচ্ছে এটি ত্বকের রোদে পোড়া ভাব বা সানবার্নকে কম করতে সাহায্য করে। এক্ষেত্রে যদি টমেটোকে আমরা পেস্ট করে তার সঙ্গে অলিভ অয়েল যোগ করে এটি স্কিনে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ত্বকের সানবার্ন অনেকাংশেই কমে যেতে পারে, তবে এটি মোটামুটি রেগুলারলি ইউজ করতে হবে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু প্রতিদিন একটি করে ফ্রেশ টমেটো খেতে পারেন, তবে তারা অবশ্যই টমেটো জুস বা টমেটোর যে সস হয়ে থাকে সেগুলো তারা অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এগুলোতে চিনির পরিমাণ অনেক বেশি থাকে। আর যারা রেনাল পেশেন্ট তাদের কিন্তু টমেটো খাওয়ার ব্যাপারে একটু ভয় থাকে, কারণ তাদের ধারণা যে টমেটো খেলে তাদের পটাশিয়াম বেড়ে যেতে পারে। তবে আমি বলবো তারা কিন্তু প্রতিদিন একটি করে ছোট সাইজে টমেটো খেতে পারবে, কিন্তু তাদের যদি পটাশিয়াম লেভেল নর্মাল রেঞ্জের বেশি থাকে অথবা তাদের হাইপার ক্যালামিয়া থাকে তবে তারা যেন সেই টমেটোটাকে অ্যাভয়েড করে থাকে। আর যাদের ইডিমা রয়েছে এবং যারা আলসারের পেশেন্ট, যারা গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট তারা যেন অবশ্যই কাঁচা টমেটো না খেয়ে রান্না করা টমেটোটা খায়, এতে তাদের হজমে সেটি খুব ভালোভাবে সহায়ক হবে। সুতরাং আমাদের সকলেরই উচিত প্রতিদিন একটি করে একটি ফ্রেশ টমেটো আমরা যেন খাই এবং এতে থেকে আমরা প্রচুর পরিমাণে যেন পটাশিয়াম পেয়ে থাকি। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাত্রাপথে দুর্ঘটনাবশত কেটে বা ছিলে যেতে পারে, এজন্য যাত্রাপথে অ্যান্টিসেপটিক ঔষধ, গজ, তুলা ইত্যাদি নিতে ভুলবেন না। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। PRP is a natural treatment where we use cells from a patient's own blood to heal conditions such as osteoarthritis or muscle or tendon tears, such as elbows or shoulder pain. It's natural and it's safe and it's very effective. প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।